আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকে নবম শ্রেণীর জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্ববিখ্যাত ছোট গল্প শুভ গল্পটি তোমাদের আলোচনা করব। রবীন্দ্রনাথ ঠাকুর তার বিখ্যাত ছোট গল্প শুভা, এই শুভা গল্পের ভিতরে শুভা তার হৃদয় নিংড়ানো ভালোবাসা এই গল্পের ভিতরে তিনি উপস্থাপন করেছেন, অর্থাৎ প্রতিপদীদের নিয়ে তিনি একটা জগৎ সৃষ্টি করেছেন। সেটা কিন্তু আমরা শুভ গল্পের আলোচনার ভিতরে আমরা দেখতে পাই, গল্পের ভিতরে আমরা পাই। তো এই রবীন্দ্রনাথ ঠাকুর তার সাহিত্যিক ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ, তার প্রকৃত নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ এবং মৃত্যুবরণ করেন 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দে। তাই ইংরেজি সাল হচ্ছে জন্ম 7ই মে 1861 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোরসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে তার জন্ম হয়। তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং তার পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। এই পরিবারের পূর্বপুরুষ পূর্ববঙ্গ থেকে ব্যবসার উদ্দেশ্যে কলকাতায় যাত্রা করে, বসবাস শুরু করে। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা জীবন শুরু হয় মূলত তার বাবার কাছ থেকেই তিনি শিক্ষা জীবন শুরু করেন। তার বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকেই তিনি শিক্ষা জীবন শুরু করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের আনুষ্ঠানিক শিক্ষা শুরু হয় কলকাতার ওরিয়েন্টাল সেমিনারিতে, পরবর্তীতে নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি, সেন্ট জেভিয়ার্স স্কুলে। শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করলেও তার স্কুলের পাঠ শেষ করতে পারেনি। 17 বছর বয়সে তিনি ইংল্যান্ডে ব্যারিস্টারি করার জন্য যান। ব্যারিস্টারি কোর্সে তিনি সম্পন্ন করতে পারেনি। কর্মজীবনে 1884 খ্রিস্টাব্দের থেকে রবীন্দ্রনাথ ঠাকুর তার পিতার আদেশে তার বিশেষ কর্ম পরিদর্শনে নিযুক্ত হন। 1890 খ্রিস্টাব্দ থেকে তিনি দেশের বিভিন্ন অঞ্চলে জমিদারি দেখাশোনা শুরু করেন। এই সূত্রে তিনি কুষ্টিয়া, শিলাইদহে, সিরাজগঞ্জে, সাদাতপুরে এবং নওগাঁ জেলার আত্রাই প্রতিশরী তার কাছের বাড়ি ছিল। কুষ্টিয়া, শিলাইদহ ছিল তার দুটি বাড়ি। সাহিত্যকর্ম কাব্য মানসিক, সোনারতরী, চিত্রা, চৈতালি, গীতাঞ্জলি, বলাটা, রবি, কুমুস, বিচিত্রা, সেতুতি, জন্মদিনের শেষ লেখা বিশেষভাবে উল্লেখযোগ্য তার কাব্যগ্রন্থ, উপন্যাস গোড়া, ঘরে বাইরে, নৌকাডুবি, তারপরে চোখের বালি, যোগাযোগ, রাজস্বী, শেষের কবিতা। এই শেষের কবিতা হচ্ছে তার কাব্যধর্মী উপন্যাস। এই শেষ প্রশ্ন নামে একটা উপন্যাস লেখা আছে, সেটা বাংলা সাহিত্যের অপরাধের কথাশিল্পী নামে পরিচিত। সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা হচ্ছে শেষ প্রশ্ন। অনেক সময় পরীক্ষায় এটা দেখা যায় যে শেষের কবিতা এবং শেষ প্রশ্ন যদি আসে তাহলে এটা অনেক সময় বিভ্রান্ত হয়ে যায়। সেই জন্য এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। শেষের কবিতা হচ্ছে কাব্যধর্মী উপন্যাস, এটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। শেষ প্রশ্ন উপন্যাস এটা লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। নাটক লিখেছেন কাব্যনাটক, কাহিনী, চিত্রাঙ্গদা, বসন্ত, বিদায়, অভিশাপ, বিসর্জন, রাজা রানী প্রভৃতি নাটক, অচলায়তন, রক্তকরবী, চিরকুমার সভার ডাকঘর, মুক্তির উপায়, গল্পগ্রন্থ, গল্পগুচ্ছ, তারপরে গল্প সর্প, 3 সঙ্গীত ইত্যাদি। ভ্রমণ কাহিনী লিখেছেন জাপান যাত্রী, পথের রাজা, পথের সঞ্চয়, পারস্য, রাশিয়ার চিঠি। পুরস্কার 1913 সালে বাংলা সাহিত্যে এশীয় মহাদেশের মধ্যে প্রথম বাঙালি হয়ে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি 1913 সালে বাংলা সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডক্টর অফ লিটারেচার 1913 সালে লাভ করেন।
ডক্টর অফ লিটারেচার সংক্ষেপে ডিলিট উপাধি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডক্টর অফ লিটারেচার বা ডিলিট উপাধি লাভ করেন 1936 সালে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিলিট উপাধি লাভ করেন 1940 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর তার শুভ গল্পটির সংক্ষেপে আমরা আলোচনা করি। শুভ গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্প গ্রন্থ গল্প গুচ্ছ থেকে সংকলিত হয়েছে। বাক প্রতিবন্ধী কিশোরী শুভার প্রতি লেখকের অপরিসীম ভালোবাসা ও মামত্ববোধ গল্পটি অমর হয়ে আছে। শুভা কথা বলতে পারে না, মা মনে করেন এ তার নিয়তির দোষ, কিন্তু বাবা তাকে ভালোবাসেন। তার কেউ তার সঙ্গে মেশে না, খেলে না, কিন্তু তার বিশাল একটি আশ্রয় জগৎ হচ্ছে তার নির্বাক প্রকৃতি। যারা কথা বলতে পারে না সেই পোষা প্রাণীদের কাছে সে মুখ্য। তাই সে সক্ষম গড়ে তুলেছিল গোয়ালের দুটি গাভী, পূর্বশী এবং পাঙ্গশী। সর্বশী ও পাঙ্গলির সাথে তার সক্ষম গড়ে উঠেছিল। তার দুটি গাভী ছিল সর্বশী এবং পাঙ্গলি। ছাগল আর বেড়াল ছানা ছিল তার দুটি বন্ধু। তাদের সে খুবই কাছের একজন। আর বিপুল নির্বাক প্রকৃতির কাছে সে পায় মুক্তির আনন্দ। সামাজিক প্রতিবন্ধকতা এবং প্রতিকূলতার বাধ্য হয়ে তার ইচ্ছার তোয়াক্কা না করে তাকে নিয়ে কলকাতা চলে যেতে পরিকল্পনা গ্রহণ করে। অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কা সবার চির পরিবেশকে আঁকড়ে ধরে রাখার প্রচেষ্টার মধ্য দিয়ে শেষ হয়েছে গল্পটি। অর্থাৎ সুভাকে যখন অনিশ্চিত ভবিষ্যতের জন্য কলকাতার দিকে নিয়ে যাওয়া হয়, তখন সে তার জন্মভূমি মাতৃভূমিকে তার মা মনে করে তাকে দুইটা বাহু দিয়ে এমনভাবে আঁকড়ে ধরে বলেছিল, আমি যেই তোমাকে আমার দুটা বাহু দিয়ে আঁকড়ে ধরেছি, তুমি ঠিক আমাকে সেইভাবে আঁকড়ে ধরো মা, তুমি আমাকে যাইতে দিও না মা, তুমি আমাকে যাইতে দিও না। রবীন্দ্রনাথ ঠাকুর মূলত প্রতিবন্ধী মানুষের আশ্রয়ের জন্য একটি জগৎ তৈরি করেছেন এবং সেই সঙ্গে তাদের প্রতি আমাদের মমত্ববোধের উন্মেষ ঘটাতে চেয়েছেন। গল্পটি শুরু, মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হইয়াছিল, তখন কে জানিত সে বাবা হইবে। তাহার দুটি বড় বোনকে সুখীষিনী ও সুহাসিনী নাম দেওয়া হইয়াছিল। তাই মিলের অনুরোধে তাহার বাবা ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে। এখন সকলে তাকে সংক্ষেপে সু বলে ডাকে। অর্থাৎ মেয়েটি যখন জন্মগ্রহণ করে তখন সুভাষিনী রাখা হয়েছিল, কারণ জন্মের সময় তো বুঝতে পারে তার মেয়েটা বোবা হবে, এবং তার নামটা রাখা হয়েছিল যে সুন্দরভাবে কথা বলতে পারে, সুমিষ্ট ভাষী। তার দুটি বড় বোন ছিল, একটা নাম ছিল সুকেশিনী এবং সুহাসিনী। সুকেশিনী বলতে বোঝায় যার সুন্দর চুল আছে, সুহাসিনী বলতে বোঝায় যার সুন্দর হাসি। তো সেই নামের অনুরোধে তার বাবা নাম রেখেছিল সুভাষিনী। সংক্ষেপে সবাই তাকে সু বলে ডাকত। দশটার মতো অনুসন্ধান করে অর্থ ব্যয় করে বড় দুটি মেয়ের বিবাহ হইয়া গিয়েছে। এখন ছোটটি পিতা মাতার হৃদয়ে ভারের মতো বিরাজ করিতেছে। অর্থাৎ দশটার মতো বিভিন্ন খোঁজাখুঁজির মাধ্যমে তার বড় দুটি মেয়ের বিয়ে হয়েছে জাগ্রতপূর্ণভাবে, কিন্তু তার ছোট মেয়েটির বিবাহ নিয়ে সে খুবই কষ্ট আছে। তার মেয়েটি কথা বলতে পারে না, বা প্রতিবন্ধী মেয়েকে নিয়ে সে খুবই কষ্টের ভিতরে আছে। যে কথা কয় না সে যে অনুভব করে সে করে, ইহা সকলের মনে হয় না। তো যে কথা কয় না সে অনুভব করে, এটা সকলেই মনে করে না। এই জন্য তার সাক্ষাৎ সকলের তাহার ভবিষ্যৎ অনিশ্চিত ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত। সে বিধাতার অভিশাপ স্বরূপে পৃথিবীতে জন্মগ্রহণ করিয়াছে, এই কথা সে শিল্পা হইতে বুঝিয়া লইয়াছিল। তারপর এই হইয়াছিল সাধারণ দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন রাখিতে সর্বদাই চেষ্টা করিত, মনে করিত আমাকে সবাই ভুলেলে বাঁচি। অর্থাৎ সে যে কথা বলতে পারতেছে না, সে কষ্ট আছে, লজ্জা পাইতেছে, সেই জন্য সে কি করছে, নিজেকে সমাজ থেকে পরিবারের কাছ থেকে দূরে রাখার জন্য সর্বদাই নিজেকে চেষ্টা করেছে, আড়াল রেখেছে। কিন্তু যদিও সে নিজেকে আড়াল রাখুক, কিন্তু বেদনা কেহ কখনো ভুলে, অর্থাৎ দুশ্চিন্তা অর্থাৎ
কষ্ট সেটা সহজেই মানুষ আড়াল হলেও সেটা কখনো মানুষ বুঝতে পারে না। পিতামাতার মনে সে সর্বদাই দাগ ছিল, তার যে কষ্ট, তার যে দুঃখ পিতামাতার প্রতি পড়েছে সেটা সবসময় এটা নিয়ে পিতামাতার সবসময় জাগরুক ছিল। বিশেষত তাহার মা তাহাকে নিজের একটা ত্রুটি স্বরূপ দেখিতেন, কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখেন। কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে যেন বিশেষ রূপে নিজের লজ্জার কারণ বলে মনে করেন। অর্থাৎ মাতা পুত্র অপেক্ষা নিজের কন্যার যদি কোনো দোষ দেখেন, কোনো ত্রুটি সম্পূর্ণ দেখেন, সেটা মার ঘাড়ে মানে বদলায়, এটা তিনি মনে করতেন। মা এটার জন্য লজ্জা বোধ করতেন যে এই দোষটা হয়তো তার মা। বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ সুভার দুটো বোনের চাইতে তার সুভাকে বেশি ভালো বাসতেন এবং আদর করিতেন, কিন্তু মাতা তাহাকে নিজের গর্বের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন। সুভার কথা ছিল না, কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল এবং তাহা কষ্টধর ভাবের আবাস মাত্রে কিশোরের মতো কাটিয়া উঠিত। গ্রামের নাম চণ্ডীপুর। নদীটি বাংলাদেশের একটি ছোট নদী। হস্তকারে মেটির মতো বহু দূর পর্যন্ত তার প্রসার নহে। মেরলসা তন্নি নদীটি আপনপুর রক্ষা করিয়া কাজ করিয়া যায়। দুই ধারের গ্রামের সকলেই সঙ্গে তাহার জন্য একটা সম্পর্ক আছে। দুই ধারে লোকালয় এবং তরুপ ছায়া ঘন উচ্চ তট নিম্নতলা দিয়া গ্রামলক্ষ্মী চতুর্শ্রেণী আত্মবিস্তৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণ কার্যে চলিয়াছে। অর্থাৎ গ্রামের নাম চণ্ডীপুর। সেই চণ্ডীপুর নদীটি বাংলাদেশের একটি ছোট নদী, যে নদীটা গ্রামের দুধার দিয়ে প্রবাহিত হয়েছে। নদীর দুধারে গ্রাম রয়েছে। গ্রামের প্রত্যেক মানুষ নদীর কোনো না কোনো কার্যে নদী থেকে উপকৃত হয়। নদী তার সেই আপন গতিতে বয়ে চলেছে। বাণীকণ্ঠের ঘর ঠিক নদীর একেবারে উপরে তাহার বাকি বেড়া, আটচালা, গোয়াল ঘর, ঢিকিশালা, ঘরের স্তূপ, তেঁতুলতলা, আম কাঁঠাল এবং কলার বাগান নৌকাবাহী মাতৃর দৃষ্টি আকর্ষণ করে। এই গার্হস্থ্য সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কারো নজরে পড়ে কিনা জানি না, কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সে এই নদীর তীরে আসিয়া বসে। অর্থাৎ বাণীকণ্ঠের ঘরটা ছিল আটশোলা নদীর একেবারে উপরে। বাণীকণ্ঠ যে একজন ধনী মানুষ সেটা আমরা দেখতে পাই। তার দুবেলা ভাত যুক্ত মাছ পুকুর সবই তার ছিল। তার মেয়েদের বোবা অনেকেই জানতো না। প্রকৃতি যেন তার ভাষার অভাব পূরণ করে দেয়, যেন তার হইয়ার কথা কয়। অর্থাৎ সুভা নির্বাক প্রকৃতির কাছে এসে সান্নিধ্য পায়, ভালোবাসা পায়। নদীর লোকের কোলাহল, মাঝের ধান, পাখি ডাক, তরুর মর্মর সমস্ত মিশে চারদিকে চলাফেরা আন্দোলন কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গ রাশি নেয়। বালিকার চিরনিদ্রা নিস্তব্ধ হৃদয় উপকূলের নিকট আসিয়া ভাঙ্গিয়া পড়ে। প্রকৃতি যেন এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি, ইহাও বোবার ভাষা। বড় বড় চক্ষু পল্লব বিশিষ্ট শোভার যে ভাষা, তাহারই একটা বিশ্বব্যাপী বিস্তার। ঝিল্ল রকপূর্ণ তৃণভূমি হইতে শব্দাতীত নক্ষত্র লোক পর্যন্ত কেবল ইঙ্গিত, ভঙ্গি, সঙ্গীত, ক্রন্দন এবং দীর্ঘ নিঃশ্বাস। অর্থাৎ সুভাষের কথা বলতে পারে না, প্রকৃতির সান্নিধ্যে সে যে ভালোবাসা পেয়েছে, তার যে নির্বাক প্রকৃতির মাঝে যে সুখ শান্তি পেয়েছে, সেটা তিনি প্রকৃতির মাঝে সে বেড়ে উঠেছেন। এই মধ্যাহ্ন যখন মাঝিরা জেলেরা খাইতে যাইত, গৃহস্থরা ঘুমাইতো, পাখির ডাকিত না, খেয়া নৌকার বন্ধ থাকিত, সদন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থামিয়া গিয়া ভয়ানক বিজন মূর্তি ধারণ করিত। তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকিত। অর্থাৎ সুভা প্রকৃতির মাঝে সে তখন বসিয়া থাকিত, একজন সুবিস্তীর্ণ রৌদ্র আর একজন ক্ষুদ্র তরু ছায়ায়। অর্থাৎ একটা রৌদ্র হচ্ছে আর একটা হচ্ছে ক্ষুদ্র তরু ছায়। সুভা বসিয়া থাকিত। সুভার যে কত অন্তরঙ্গ বন্ধু দল ছিল না তাহা নয়। গোয়ালের দুটি গাভী, তাহাদের নাম সর্বস্বীয় পাঙ্গুলি। সে নাম বালিকার মুখে তাহারা কখনো শুনে নাই, কিন্তু তাহারা পদশব্দ তাহারা চিনিত এবং তাহারা কথাহীন একটা করুণ সুর ছিল।
তাহার মর্ম তাহার ভাষার অপেক্ষা সহজে বুঝিত। অর্থাৎ সুভার যে দুটি বন্ধু ছিল, একটা সর্বস্বী ও পাঙ্গলি, সেটা সুভার ভাষা বুঝতো, সুভাকে ভালোবাসতো, শুভ তাদেরকে ভালোবাসতো। সুভা কখনো তাহাদের আদর করিতেছে, কখনো ভর্ৎসনা করিতেছে, কখনো মিনতি করিতেছে, তাহারা মানুষের অপেক্ষা ভালো বুঝিতে পারিত। সুভা বলে ঢুকিয়া দুই বাহু দ্বারা সর্বশী বিবাহ বেষ্টন দিয়া তাহার কানের কাছে আপনার ভাণ্ড দেশ ঘর্ষণ করিতে এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরীক্ষণ করিয়া তাহার গা চাটিত। বালিকা দিনের মধ্যে নির্বসে 3 বার যাইত। যদি মনের ভিতরে খারাপ থাকিত, সে তখন অনিয়মিত বল করে যেত। তো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা অবশ্যই ক্লাসটা ভালোভাবে দেখবে, এবং আমি আজকে যতটুকু আলোচনা করলাম, পরবর্তী ক্লাসে হয়তো বা আরেকটু আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আসসালামু আলাইকুম।